ভারত খুব অ্যাক্টিভ আছে। ভারতের অ্যাক্টিভনেস এতটাই যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখন নরেন্দ্র মোদী আলাপ করছেন টেলিফোনে, সেখানে ইউক্রেনের বাইরে গিয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলছেন। যখন আন্দোলন চলছিল তখন তো ভারত বলছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছিলেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে তারা মন্তব্য করতে চান না, স্টেট তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল। এখন তারা এত সোচ্চার কেন? 52 বছরে বাংলাদেশের জনগণ ভারতের থেকে শত্রুতা ছাড়া আর কিছু পায়নি। ভারত সবসময় বাংলাদেশকে একটা ইনফিরিয়র দেশ হিসাবে, শোষণের হাতিয়ার হিসাবে এবং বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসাবে ভারত দেখেছে, যে ভারতের একটা ভেসেল স্টেট অনেকেই বলতো বাংলাদেশকে। বাংলাদেশ সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, বিশেষ করে ভারতের জন্য, ইজ বিকজ অফ ইটস স্ট্র্যাটেজিক লোকেশন। ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, 4 উপদেষ্টা দায়িত্ব বাড়লো, আরো নানা ধরনের ঘটনা, আনসাররা বিদ্রোহ করার চেষ্টা করলো, নানা ধরনের ঘটনা তো হচ্ছে, ভিতরের ঘটনা ভিতরকার মানুষজন সামাল দিচ্ছেন, কিন্তু বাইরে আমরা দেখছি ভারত খুব অ্যাক্টিভ আছে। ভারতের অ্যাক্টিভনেস এতটাই যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখন নরেন্দ্র মোদী আলাপ করছেন টেলিফোনে, সেখানে ইউক্রেনের বাইরে গিয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলছেন, এবং তিনি আবার সেটা তার সোশ্যাল মিডিয়ায় এক্সের মাধ্যমে সেটা প্রকাশ করছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ইউক্রেন এবং বাংলাদেশ নিয়ে তিনি কথা বলেছেন। যদিও আমরা দেখেছি যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট তাদের বিবৃতিতে তারা ইউক্রেনের বিষয়টাই রেখেছে, বাংলাদেশের বিষয়টা রাখেনি। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের পানি এখন বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ভারত জো বাইডেনের সাথে আলাপ করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের এত আগ্রহ কেন? যখন আন্দোলন চলছিল তখন তো ভারত বলছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছিলেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে তারা মন্তব্য করতে চান না, স্টেট তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল। এখন তারা এত সোচ্চার কেন? জি হাসান ভাই, জুয়েল ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরটাও খুবই অবভিয়াস, যে আমরা যদি একটু পিছনে যাই, আমরা অবশ্যই ভারত বাংলাদেশকে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছেন। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে এই সমর্থনটা বন্ধুসুলভ সমর্থন ছিল, তাহলে গত 50 বছর, গত 54 বছরের ইতিহাস কিন্তু সেটা বলেন। ডেফিনেটলি ভারতের যে আচার আচরণ অন্যান্য প্রতিবেশীদের সাথে, নেপাল আমরা যদি দেখি, সিকিমকে ধরে মানে অন্তর্ভুক্তিকরণ, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, অন্যান্য দেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি তার প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ না, বরং অনেকটাই অগ্রাসী। এবং বাংলাদেশকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে সমর্থন করা একেবারে নিঃস্বার্থভাবে বন্ধুসুলভ যে করেছে, এটা একেবারেই না। আমরা যদি ইতিহাস দেখি, যে একেবারে শুরু থেকেই প্রথম বাংলাদেশের ইতিহাসে রাজবন্দী ছিলেন 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল। আমরা হয়তো এই বিষয়গুলো জানি, আমরা এই বিষয়গুলো মোটামুটি ইতিহাসের পাঠ যারা করেছেন তাদের ধারণা আছে। আমি একটু, যেহেতু সময় কম পাবো সে কারণে দুঃখিত আপনাকে থামানো। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারতের এত আগ্রহ কেন? আপনি বলছিলেন যে প্রতিবেশী সবগুলো দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ, কিন্তু তারা কাগজে কলমে বলছিল বাংলাদেশের সাথে খুবই ভালো সম্পর্ক। এত ভালো সম্পর্কের বন্ধুদের ব্যাপারে এত বেশি নাক গলানো কেন? জি, এটাই আমি ওখান থেকে যাচ্ছিলাম, যদিও সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। সো বেসিক্যালি আমরা যদি এই 52 বছরের কথাটা টেনে আনার উদ্দেশ্যটা এই কারণেই, যে 52 বছরে বাংলাদেশের জনগণ ভারতের থেকে শত্রুতা ছাড়া আর কিছু পায়নি, বন্ধুসুলভ কোনো আচরণ পায়নি। আমরা যদি বর্ডারে দেখি, বিএসএফ পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, ফেলানির ঘটনা আমরা জানি। তারপরে একেবারে ইনফিরিয়র প্রোডাক্ট গুলা বাংলাদেশের ডাম্প করা, তারপরে নদী সন্ত্রাসের মাধ্যমে ভারত সবসময় বাংলাদেশকে একটা ইনফিরিয়র দেশ হিসাবে, শোষণের হাতিয়ার হিসাবে এবং বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসাবে ভারত দেখেছে, যে ভারতের একটা ভেসেল স্টেট অনেকেই বলতো বাংলাদেশকে, যে বাংলাদেশের উপরে ভারতের যে আধিপত্য সেটার প্রকাশ দেখেছে। এবং এই নিয়ন্ত্রণটা করতে গিয়ে ভারত তাদের সমস্ত যেই মানে এগ বলা হয়, তাদের সমস্ত ডিম একটা বাস্কেটে রেখেছিল, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা সমস্ত ভরসা করেছিল। এবং এই আন্দোলনটা যে সফল হবে, ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কেউ এটা প্রেডিক্ট করেন, যার কারণে
তাদের সমস্ত ইনভেস্টমেন্ট বিগত 15 বছরে তারা শেখ হাসিনার সরকারের উপরে যেভাবে করেছিল, সেটা একেবারে মানে 40 মিনিটের মধ্যে সেটা চলে গিয়েছে। এবং এই কারণে ভারত বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে প্রথম দিকে, এবং এটা অস্বীকার করার উপায় নেই যে এই বিপ্লবের পরে, এই আন্দোলন সফল হওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী হিন্দুদের ব্যবসা বাণিজ্য মন্দিরে আক্রমণ করার চেষ্টা করেছে এবং কিছু কিছু জায়গায় সফল হয়েছে, যদিও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ নিজেরা রাত জেগে পাহারা দিয়ে সেই মন্দির হামলাগুলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাগুলা প্রতিহত করেছে। কিন্তু তারপরও দু এক জায়গায় হয়ে গিয়েছে এবং এটা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। কারা ঘটেছে কনক্লুশনে যাওয়ার দরকার নেই। ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস প্রতিজ্ঞা করেছেন যে তিনি তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেবেন। কিন্তু আমরা যদি দেখি যে ভারতের পত্র পত্রিকায় এই বিষয়টাকে সেই ত্রিপুরার কিছু দুর্গে কিছু আপনার মন্দিরে আক্রমণের ভিডিও থেকে শুরু করে পুরানো ভিডিও গুলা, এআই জেনারেটেড ভিডিও নিয়ে আপনারা যদি দেখেন যে তুলসী গ্যাবার্ট অলসো ওয়াজ পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন। 2014 সালের দিকেও কিন্তু তিনি একটা বিল এনেছিলেন এরকম, যদিও সেটা কংগ্রেসে পাস হয়নি। সো এটা ভারতের একটা পুরানো টেকনিক যে, এবং খুবই মজার বিষয় হলো আপনি যেটা বলেছেন যে ভারত দাবি করছে যে বাংলাদেশ নিয়ে জো বাইডেনের সাথে কথা বলেছে, তো কিন্তু আমরা যে রিড আউটটা দেখেছি সেখানে কিন্তু এটার উল্লেখ নেই। তো এখানে দুইটা বিষয় হতে পারে, একটা হলো যে মোদী সত্য কথা বলছেন এবং এটা নতুন না, মোদী ইতিপূর্বেও অনেকবার ভুল ইনফরমেশন দুনিয়াকে দিয়েছেন, এবং আরেকটা বিষয় হলো হয়তো তারা এটা বলেছে কিন্তু হোয়াইট হাউস এটা আসলে এমন দ্বারা কূটনীতির গুলো বলে, হিসেবগুলো বলে যে তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে তারা সেটা প্রকাশ করেছে, আমেরিকার কাছে হয়তো বাংলাদেশের বিষয়টা, মোদির এই বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, তাই তারা সেটি প্রকাশ করেনি। প্রফেসর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে যেটি বলছিলেন যে মোহাম্মদ নাকিবুর রহমান যে ভারত এটা আগেও করেছে, যদি আগে করে থাকে ভবিষ্যতেও মানে সামনের দিনগুলো তো করবে কিনা ছোট্ট করে আনসার নেবো। এবং একই সাথে আজকের একটা খবর আপনার মন্তব্য জানতে চাইবো, সেটা হলো নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, তারা ডক্টর ইউনূসকে একটা চিঠি দিয়েছে যেখানে র্যাব এলিট ফোর্স সেটাকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে র্যাবের মতো কিংবা বাংলাদেশে কোনো এলিট ফোর্সের দরকার আছে কিনা, কিংবা এটা বিলুপ্ত করা না সংস্কার, কোনটার পক্ষে আপনি? আসলে দেখুন, ডক্টর নাকিবুর রহমান চমৎকারভাবে বলেছেন ওয়াই যে ইন্ডিয়া ইজ সো মাচ অন বাংলাদেশ, আই থিঙ্ক আমি একটু না বললে হয় না, আমি একটু অ্যাড করবো ওনার সাথে। উনি বলেছেন যদিও আর একটু ইকো করবো আমি, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ বিশেষ করে ভারতের জন্য, ইজ বিকজ অফ ইট স্ট্র্যাটেজিক লোকেশন, because of the resources, the blue economy that we are hinting, they are also looking at that, and also because of the market, the exploitative বা ম্যানিপুলেটিভ যে মার্কেটেই বলেন বাংলাদেশকে, এবং তাদের যে 26 লক্ষ 2.6 মিলিয়ন পিপল বাংলাদেশে কাজ করছে, দ্যাট ইজ অলসো ইনকাম ফর ইন্ডিয়া। এবং অলসো এই দেশে যদি আপনার সত্যিকার বলতে ডেমোক্রেসি না থাকে, দ্যাটস গোইং টু বি বিগ পেইন ফর অলসো ইন্ডিয়া। কিন্তু সমস্যাটা কোথায়, কেন তারা আসলে সাকসেসফুল হলো না? দেখুন, প্রত্যেকটা প্রতিবেশী দেশ এখন ইন্ডিয়ার সাথে কারো কিন্তু ভালো রিলেশনশিপ, একটাই কারণ তারা হচ্ছে সবসময় রিলেশনশিপটা করেছে মানুষের সাথে না, জনগণের সাথে না, তারা রিলেশনশিপটা করেছে। এই যে নরেন্দ্র মোদী আপনি দেখুন 2 টার্ম 3rd টার্মে গেল, রিলেশনশিপটা করতে তারা ওই দেশের যে দেশে গেছে পার্শ্ববর্তী দেশ, তাদের যে ডাইনেস্টি বলেন যেটাই বলেন তাদের সাথে সম্পর্কটা, মানুষের কল্যাণের কথা চিন্তা করা নেই। সো দ্যাট ইজ নট সাস্টেইনেবল, দ্যাট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং আমরা জানি যে এগুলো নিয়ে অনেকগুলো হিন্টস অলরেডি কিন্তু পত্রপত্রিকায় আসছে এবং বলছে যে সম্পর্কটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিল যে friendship to all, malice to none, that should be the foreign policy of the country. And in fact, actually, he did not mean it. The way actually আমরা দেখেছি যে বিগত যে সরকারের যে সে কিন্তু কোনো সময় সার্বভৌমত্ব বেরিয়ে দিয়ে যে ফ্রেন্ডশিপ চায় নাই, কিন্তু বঙ্গবন্ধু নিজেই হতো আজকে এটা নিয়ে কিন্তু আশ্চর্য হতো আর কি। সো আপনি দেখুন যতগুলো আপনার ট্রেড বলেন, $100 কোটি এখন বলা হচ্ছে বাংলাদেশ থেকে পেয়েছে। আমি বলবো এই যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে জেনারেটর যে ইয়েগুলো করছে আদানি গ্রুপ বা অন্যান্য ভারতের, এই এগ্রিমেন্ট গুলো দেখতে ফলিয়ে দেখা উচিত, কারণ প্রত্যেকটাতে এগ্রিমেন্টটা কিন্তু বাংলাদেশের সবকটা প্রোটেক্ট হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি বাংলাদেশ এবং ভারতের চুক্তিগুলো খতিয়ে দেখবেন। র্যাব প্রসঙ্গে
এবং জনগণের সাথে কোনোদিন করে নাই। এটা কিন্তু ভারতের জনগণের জন্য বিপদ, এটা বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য ভারত হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্টনার, এবং আমাদের সিমিলার কালচার, ট্রেডিশন, অনেক কিছু আমাদের সাথে আছে। সো হোয়াই দিস রিলেশনশিপ, ডক্টর নকিবুর রহমান বলেছে ইনফিরিয়র ভাবে কেন ট্রিট করবেন? পার্টনারশিপ ক্যান নট বি লাইক দ্য ভার্টিক্যাল, ইট শুড বি ইগালিটেরিয়ান, হরাইজন্টাল, রাইট? বাট আমরা যখনই দেখি এগ্রিমেন্ট গুলো হয়েছে, বিভিন্ন ধরনের যে আপনার যে ইকোনমিক প্রজেক্ট গুলো হয়, সেখানে দেখা যায় একটা অসম একটা হচ্ছে আপনার যে একটা সেটা, এবং ভারসাম্য যদি না থাকে, এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো হচ্ছে তারা অনেক ছোট তাদের তুলনায় এবং পাওয়ারের তুলনায় সবকিছু। সো whenever they need something, দেখা যায় যে এটা ইন্ডিয়ার দিকে বেশি, ইন্ডিয়া যা বলে করতে হয়, এবং ক্ষমতায় থাকার জন্য তাদের এই সাপোর্টটা দরকার পার্শ্ববর্তী দেশগুলো। কিন্তু এই সাম্প্রতিক সময় ইন্ডিয়ার ভারতের গণমাধ্যমগুলো বলছে যে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে এখন প্রশ্ন উঠছে, কারণ সব প্রতিবেশী দেশই তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা হয়তো এটা নিয়ে বিস্তারিত আরেকদিন আলাপ করবো। র্যাব প্রসঙ্গে আপনার বিলুপ্ত অথবা সংস্কার কোনটার পক্ষে আপনি সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, র্যাবের ব্যাপারে যে আপনি বলেছেন, আসলে এটা আমি দেখেছি, হিউম্যান রাইটস ওয়াচ এটা কিন্তু করেছেন, আরো অনেকগুলো কথা বলেছেন তারা, খুন, গুম, এগুলো সম্পর্কে বলেছেন। দেখুন, আমাদের কোনো সময় কিন্তু র্যাব বলে কিছু ছিল না। আজকে দেখুন ডিজিএফআই কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আর্মি হচ্ছে আমাদের একটা সাংঘাতিক একটা মহৎ একটা ইনস্টিটিউশন, ডিজিএফআই তো তাদের, তাই না? এগুলো নিয়ে কথা বলছে। র্যাব আমাদের কিন্তু আগে কোনো সময় ছিল না। আমি জানি না র্যাব দিয়ে আমরা কতটুকু সাকসেসফুল হয়েছি। এখন যে ঘটনাগুলো আমরা শুনছি সবগুলো কিন্তু র্যাবের এগেনস্টে যাচ্ছে। তা আমি মনে করি এই ধরনের ফোর্স দরকার নাই। আপনার পুলিশটাকে যদি আপনি নিউট্রালাইজ করতে পারেন, এবং র্যাপিড অ্যাকশন যদি পুলিশেই নিতে পারে, পুলিশের ভিতরেই নিতে পারে, কিন্তু পুলিশ যেভাবে পলিটিক্যালাইজ হয়েছে এটা খুবই ডিফিকাল্ট। এবং আর্মি যদি কোনো সময় যদি এই ধরনের যদি ডিজেভার মধ্যে কিছু করতে হয়, দে ক্যান ডু ইট। উই ডু নট নিড অ্যাকচুয়ালি সেপারেট অ্যাকচুয়ালি ফোর্স, উই নেভার হ্যাড ইট। এন্ড আমরা মনে করছিলাম এটা কিন্তু দে গোইং টু ডেলিভার সামথিং রিয়েলি ব্রিং গুড সেফটি সিকিউরিটি ফর দ্য পিপল। ইনস্টিড আমরা এখন যেগুলো শুনছি এগুলো আসলে লজ্জাস্কর এবং এগুলো ভয়ঙ্কর, এবং জাতির জন্য কিন্তু এটা ভয়াবহ একটা পরিস্থিতির স্বীকার করেছেন। শুধু আমার মনে হয় না যে উই নিড টু কিপ দিস ফোর্স। সো আমি আশা করি বর্তমান একটা জিনিস আমাদের যেটা করতে হবে এখন আর কি, যে অস্থায়ী সরকার যেটা আছে, যে এটা তো আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট, উই নিড টু গিভ রিয়েলি অ্যাম্পল অপরচুনিটি এন্ড দ্য টাইম টু দেম। জনগণের কোঅপারেশন যারা হবে, তাদেরকে দিতে হবে। অল কাইন্ডস অফ আসবে। ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা একটা মিনিট আপনার কাছ থেকে র্যাব এবং ডিজিএফআই, অর্থাৎ ডিজিএফআই এর কাজ তো হলো যে সামরিক গোয়েন্দাগিরি, তার বাইরে গিয়ে, ক্যান্টনমেন্টের বাইরে গিয়ে তারা নানা কাজ করেছে, সেই তথ্যগুলো উঠে আসছে। এই দুটো বাহিনীর বিষয়ে আপনার বক্তব্য জেনেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। 1 মিনিট সময়। যে আমি মাকবুর ভাইয়ের সাথে একমত যে র্যাবকে এখন গুটিয়ে ফেলার সময় হয়েছে, কারণ ডেফিনেটলি র্যাব অ্যাজ এ অর্গানাইজেশন তারা গ্লোবাল ম্যাগনেটসকি অ্যাক্টের আন্ডারে স্যাংশনের মধ্যে হয়েছে। সুতরাং এই বাহিনীর যে বদনাম, এই বদনাম ঘুচানোটা এবং এটা যে উদ্দেশ্যে করা হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে শুরু করে ইম্পিউনিটি এবং অ্যাকাউন্টেবিলিটির যে একটা সামঞ্জস্য, সেটা না থাকার কারণে র্যাব ইজ নট সালভেজেবল। র্যাবকে বিলুপ্ত করাই আমি মনে করি। এবং ডিজিএফআই এরও যেই দুর্নামগুলো হয়েছে, আয়নাঘর থেকে শুরু করে যেই বিষয়গুলা, ডিজিএফআই কেউ ঢেকে সাজাতে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। আপনাদের দুজনের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।